অকাল মৃত্যু পায়ে পায়ে তার দিকে চলে আসবে। এটা তার নিজস্ব ব্যাপার। যে মদ খাবে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রভাবিত হবে। আমি এক এক করে বললাম, তার হার্ট প্রভাবিত হবে এবং তার লিভার সিরোসিস হবে এবং সেই সঙ্গে তার কিডনি অচল হবে। আর তারপরেই হাই ব্লাড প্রেশার এবং হাইপার গ্লাইকোসোরিয়া হবে। এই কটা রোগ হওয়ার পরেই এই ব্যক্তিটা আস্তে আস্তে তার শরীরে ডিফর্মিটি আসবে, দুর্বলতা আসবে, তার সমস্ত রকমের অকাল মৃত্যুর দিকে সেই ব্যক্তিটা চলে যাবে। এই হচ্ছে মদের পরিণাম। এর থেকে মদ আর কোনো উপকার মানুষকে করতে পারে না। আর সব শেষে সবাই এবার এ ব্যাপারে একমত যে মদ ক্যান্সার সৃষ্টি করে। এ ব্যাপারে সমস্ত রিসার্চ স্কলাররা তারা এই ব্যাপারে একমত যে মদ ক্যান্সারের জন্ম দেয়। অতএব ক্যান্সার বলে যে দুরারোগ্য ব্যাধি আমরা দেখতে পাচ্ছি, এটার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মদ। সেজন্য এছাড়া বিষ মদের ব্যাপারটা আমাদের দেশে যে বাংলা মদগুলো আছে এবং যে দারু খাওয়া হয় অথবা ওই যে চুল্লু খাওয়া হয়, এগুলো মদ সাধারণত ওয়াইন যেটা সেটা তৈরি হয় আঙুর থেকে। আঙুর ন্যাচারালি ওটা পচে গেলে তা থেকে যে ফার্মেন্টেশন হয় তা থেকে ওয়াইন তৈরি হয়। এই ওয়াইন এটা হচ্ছে বিলিতি মদের সঙ্গে যুক্ত থাকে এবং ধনী লোকরা এবং দেশ বিদেশের মানুষরা এগুলো খায়। তারা সবকিছুর সতর্ক হয়ে খায়, কিন্তু তাতেও তারা রক্ষা পায়নি। যার জন্য আমেরিকার হার্ট রিসার্চ ইনস্টিটিউট ওরা আমেরিকার যুবকদের সতর্ক করেছে যে তোমাদের পরিসংখ্যান বলছে যে তোমরা 98 জন মদে আসক্ত হয়ে পড়েছ। 100 জনের মধ্যে আমেরিকার 98 জন যুবক মদে আসক্ত হয়েছে। তাদেরকে এই হার্ট রিসার্চ সেন্টার সতর্ক করেছে যে তোমরা মদ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করো। আর যারা এখনো পর্যন্ত যেসব তরুণরা এখনো মদ খায়নি তারা যেন আর জীবনে কখনো মদ স্পর্শ না করে, কারণ এই জাতি এই রোগেই আক্রান্ত হয়েছে। তবে তারা এই সতর্কবাণী উচ্চারণ করেছে। তাহলে যে দেশে শতকরা 98% শিক্ষিত যুবক যারা মদ খায়, সে দেশের জনমত মদের পক্ষে যাওয়া উচিত। সে দেশে ডাক্তারদের গবেষকদের তাদের মদের পক্ষে যাওয়া উচিত, কিন্তু তাদের সরকার একবার বন্ধ করে পারেনি বলে আবার খুলে দিয়েছে। তাহলে সরকার চাচ্ছে না, গবেষকরা চাচ্ছে না, ডাক্তাররা চাচ্ছে না, ভালো মানুষরা তারা কেউ চাচ্ছে না। আর এই খ্রিস্টান জাতি, পাশ্চাত্যের জাতির পিতা হচ্ছে জেসাস ক্রাইস্ট, তিনি মদকে নিষিদ্ধ ঘোষণা করে গেছেন। তাহলে সে জাতির পিতা থেকে শুরু করে আর আজ পর্যন্ত তাদের ডাক্তাররা পর্যন্ত সবাই বলছে যে তোমরা মদ খেও না, এই পথে এ জাতি ধ্বংস হবে। শুধু বুদ্ধির বিকাশ এটাও বিঘ্নিত হয় এই মদের জন্য। তো সেই জন্য আমি বলবো যে মদের যে দ্বিতীয় যেটাকে আমরা দেশি মদ বলছি বা দারু বলছি বা চুল্লু বলছি, এই মদগুলো আঙুর দিয়ে তৈরি হয় না। এই মদগুলো তৈরি হয় আনারস দিয়ে, এই মদগুলো তৈরি হয় পেঁপে দিয়ে, এই মদগুলো শেষ পর্যন্ত এই মদগুলো তৈরি হয় ওই খেজুরের রস দিয়ে, আর এই মদ তৈরি হয় খেজুরের গুড় দিয়ে। আর দরকার হচ্ছে ফার্মেন্টেড সুগার ফার্মেন্টেড হলে, সুগারের সঙ্গে ফার্মেন্টেড ফুড হলে তাহলে মদ হবে। তো সেজন্য লোকরা এটা ঠিক করে নিয়েছে যে ওরা এখন ওই পান্তা যেটা পচা ভাতকে 20 দিন 30 দিন পচালে ওটার যে ফার্মেন্টেশন হবে, সেই ফার্মেন্টেশন কেটে যাওয়া বলে। ওটা কেটে গেলে ওর সঙ্গে যদি ওর জন্য এমনিতে ইস্ট তো সেখানে
মানে ওই গাঁজাতে সুগার সংযোগ করে, আর তা না হলে ওরা তাতে চিটে গুড় দিয়ে ওটাকে মদ তৈরি করে। এই মদটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকর প্রভাব বিস্তার করে। আর আমাদের দেশের গরিব মানুষরা যারা একেবারে দিন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ছোট ছোট হকার এবং যারা এই ধরনের কাজকর্ম করে, সেই সমস্ত ব্যক্তিরাই এই সস্তার মদগুলো খায়। আর এগুলো সব থেকে বেশি বিষাক্ত। এই মদ খাওয়ার ফলে আপনারা জানেন যে 3 বছর আগে মগরাহাট এবং সংগ্রামপুরে একসঙ্গে 194টা মানুষ মারা গিয়েছিল। সেই 194টা মানুষের বাড়িতে তাদের যে 194টা স্ত্রী ছিলেন এবং তাদের 4-5টা করে সন্তান, এই যে বিরাট বড় জনসংখ্যা, এদের রিলিফ করার জন্য আমি গিয়েছিলাম। আমি 1-1.5 মাস করে তাদের ওখানে গিয়েছি, তাদের ফার্স্ট এড করেছি, তাদের খাদ্য বস্ত্র বিতরণ করেছি। তারপরে তাদের জন্য আমরা তাদের শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেছি। সেই সমস্ত মেয়েদের নিয়ে তাদের নৈতিক ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে আইডিয়া করেছি। আমরা এটা দেখেছি যে অপরাধী ছিল সেই ব্যক্তিটা যে মদ খেত, সে ছিল জানেন। আর এই পুরো পরিবারটা ছিল মজলুম। তাই এই মজলুম স্ত্রী, মজলুম কন্যা, মজলুম সন্তানদের পাশে দাঁড়াতে হবে, এই নৈতিক দায়িত্ববোধ নিয়ে আমরা সেখানে রিলিফের কাজ করেছি। সেই সমস্ত ফ্যামিলিকে পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করেছি। একটা মানুষদের কাছ থেকে চাঁদা কালেকশন করে একটা ফ্যামিলিকে 8-10 হাজার করে টাকা দিয়ে তাদেরকে ছোট ছোট ব্যবসা, তাদের জরির কাজ, তাদের এই সমস্ত কাজে আমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছি। সে সময় ওদের জীবনের যে ইতিহাস, ওদের স্বামীর মদ খাওয়ার ইতিহাসের সঙ্গে ওই মেয়েটা তার স্ত্রী যে ছিল তার যে ইতিহাস, সেই করুণ ইতিহাসটাও যদি কেউ দেখে, তারপরে আর কোনো মানবতাবাদী মানুষ কোনদিন এই ধরনের মদকে সমাজে সহজলভ্য করে রাখতে পারবে না। আমার একটা শিক্ষা হয়েছে ওখান থেকে যে মদ থেকে যদি মানুষকে দূরে রাখা না যায়, যে তোমরা মদের ধারে কাছে যাবে না, এই শিক্ষা যদি কেউ গ্রহণ না করে, তাহলে মদের হাত থেকে কেউ বাঁচবে না। মদ থাকবে আর মানুষ সেই মদের ধারে যাবে, সেই মদের ব্যবসা করবে, সেই মদ মানে সব করে খাবে, সেই মদ পাখিতে গিয়ে খাবে, সেই মদ পেট করতে গিয়ে খাবে, সেই মদ বন্ধুর পাল্লায় পড়ে একদিন খাবে। যদি এই করতে থাকে তাহলে মদ তাকে এমন করে ধরবে, ও ছাড়তে চাইলে মদ আর ছাড়বে না তাকে জীবনে, মদ আর তাকে জীবনে ছাড়বে না। আমি এবারে অনেকটা প্রমাণ পেয়েছি। একটা বৃদ্ধ মানুষ, এই 70-এর কাছাকাছি বয়স, আর তিনি যৌবনে মদ খেতেন। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল, তার সঙ্গে আপোষ করতে গিয়ে তিনি মদ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। সেই মদ খাওয়া ছাড়ার পরে বার্ধক্যে এসে হঠাৎ করে সেই ব্যক্তিটা বিষ মদ খেয়ে মারা গেছে। আশ্চর্য জিনিস যে 70 বছরের আগে সেই ব্যক্তিটা বিষ মদ খেয়ে মারা গেছে। আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনার স্ত্রী, আমি তার স্ত্রীকে জিজ্ঞাসা করছি যে আপনি কোরআন পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর তারপরে আপনার স্বামী এই বয়সে মদ খেলো কি করে, আপনি কি করছিলেন? তো তিনি বললেন আমি কিছুই জানতে পারিনি। একদিন আমি বুঝতে পেরেছিলাম যে তিনি মদ খেয়েছেন। তো আমি তাকে ধরলাম যে এ কি হচ্ছে, আপনি তো নামাজ পড়ছেন, আপনি মদ খেলেন কেন? তো তখন বলছে যে তুই আর কাউকে বলবি না, আমি আর জীবনে মদ খাবো না। আর তুই এটা আমি সামান্য একটু খেয়েছি, ওদের সঙ্গে গিয়ে রাত্রে বসেছিলাম, সামান্য একটু খেয়েছি, আর তুই আর কাউকে বলবি না, আমি আর জীবনে মদ খাবো না। আমার কাছে সেই শপথ করার পর আমি বুঝতেই পারিনি যে সেই ব্যক্তি আবার বিষ মদ খেয়ে তার লাশ আমার কাছে চলে আসবে। তো এই মদ আজীবন তাকে আসক্ত করে রেখেছে। এটা এ ধরনের প্রমাণ আমি অনেক পেয়েছি। একটা ছেলেকে তার বাপ বার্ধক্যে, তার স্ত্রী এবং অনেক সন্তান, বড় ফ্যামিলি, ডাব বিক্রি করে, আর ডাব বিক্রি করে রাত্রে সে বাড়ি ফেরে। তো তার বাবা অনেক বেশি বয়স্ক মানুষ, তো উনি বললেন যে বাবা আমি ওকে একদিন
পাড়ার আমার আত্মীয় স্বজনদের ডেকে এনে এত মানলাম যে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য পাঠাতে হলো। সেই দিনও আমাকে বলেছিল যে পাড়ার লোক ডেকে এনে বাবা হয়ে আপনি আমাকে মারলেন, এইভাবে তাদের দিয়ে মারালেন, এর থেকে আপনি যদি আমার গালে বিষ ঢেলে দিতেন তো এটা আমার জন্য কল্যাণকর হতো। আর আজকের সেই বিষ খাওয়া অবস্থায় আমার কাছে চলে এসছে তার লাশ, আমার কাছে এই হচ্ছে বেদনা। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনটা মানবতাকে জাগ্রত করার আন্দোলন। এই আন্দোলনের ভিতর দিয়ে আমরা আমাদের সরকারকে, গভর্নমেন্টকে, যাদের যে দায়িত্ব আছে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে চাই। আর সেই সঙ্গে আমরা রাজনৈতিক আন্দোলনের ভিতর দিয়ে এই আন্দোলনকে আমরা এর চূড়ান্ত পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাই। এই আমাদের শপথ, এই আমাদের ইচ্ছা। তো আপনারা আমাদেরকে এ ব্যাপারে সমর্থন করবেন। আমাদের যে সমস্ত ভাইরা যারা ডেলিগেট দিয়েছিলেন ওখানে আমাদের আবগারি মন্ত্রীর ডিপার্টমেন্টে, তো তারা ফিরে এসছেন। আপনারা তাদের কাছ থেকে রিপোর্ট শুনবেন যে আমাদের সরকারের প্রতিক্রিয়াটা কি। অসংখ্য ধন্যবাদ ডক্টর রশিদুল সাহেবকে। উনি আপনাদের সম্মুখে জ্ঞানগড় বক্তব্য রাখলেন। এখন আপনাদের সম্মুখে আমরা যে একটা প্রতিনিধি টিম পাঠিয়েছিলাম